কি হলো ম্যাডাম, আপনারা কোনো চিন্তায় পড়ে গেলেন মনে হচ্ছে। ঠিক আছে, আমরা আপনার রেস্টুরেন্টে যাব। কিছু মনে করবেন না, আমরা আপনাকে ভুল ভাবছিলাম। আরে না না, আপনাদের জায়গায় অন্য কেউ হলেও এরকমটাই মনে করতো। বিক্রম এই বলে কাজলের দিকে তাকিয়ে থাকে। কাজলও একইভাবে বিক্রমের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কেউ কোনো কথা বলে না। তাদের দুজনকে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখে সোনালি বলে, আরে কি হলো, আপনি এভাবে কাজলের দিকে তাকিয়ে আছেন কেন? আরে না না, কিছু হয়নি, আপনারা মনে করে রেস্টুরেন্টে চলে আসবেন। এবার তাহলে আমি আসছি। বিক্রম এই বলে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর সোনালি কাজলকে বলে, সত্যি ছেলেটা অনেক সাদাসিধে। আমি 100% শিওর যে সেই ছেলেটা তোকে পছন্দ করে। তুই একটা পাগল মেয়ে, এবার এরকম করে কথা বলা বন্ধ কর। আরে কাজল, ছেলেটা অতটাও খারাপ নয়, তুই ভালো করে চিন্তা ভাবনা করে নে, তারপর ছেলেটাকে এই ব্যাপারে কিছু একটা বলিস। এরপর কাজল এবং সোনালি তাদের রুমে ফিরে যায়। রুমে গিয়ে সোনালি কাজলকে এমন কথা বলে যেটা শোনার পর কাজল অবাক হয়ে যায়। এটা তুই কি বলছিস? একবার এই ব্যাপারে ভালোভাবে চিন্তা ভাবনা করে নিস কাজল, আমার মনে হয় এটা করলে খুব ভালোই হবে। না না, আমার মনে হয় না এটা ঠিক হবে বলে। আরে কাজল, আমার বিশ্বাস যখন এটা হয়ে যাবে তখন তুই নিজেও অবাক হয়ে যাবি। আর কতদিন পর্যন্ত এভাবে জীবন কাটাবি? কিছু একটা তো করতেই হবে। কিন্তু এদেরকে শোধরানো এত সহজ হবে না। সেটা আমিও জানি কাজল, কিন্তু তাদেরকে সঠিক পথে আনার জন্য কিছু একটা তো করতেই হবে। তাই অনেক চিন্তা ভাবনা করার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোর দাদাকে বিয়ে করব। আমি তাকে ঠিক করার চেষ্টা করব। তুই নিজের হাতেই নিজের কপাল খারাপ করার চেষ্টা করছিস সোনালি। কিন্তু কাজল, তুই এটা ভাবছিস না কেন যে যদি তোর দাদা আমাকে পছন্দ করতে শুরু করে তাহলে তাকে শোধরানো অনেক সহজ হয়ে যাবে? এমনিতেও তোর দাদা কয়েকবার আমাকে দেখেছে। কিন্তু তুই এসব কেন করছিস সোনালি? আমি এসব শুধুমাত্র তোর জন্যই করছি কাজল, কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর দাদা এখন ভুল পথে চলে গেছে, আমি জানি তাকে সঠিক পথ দেখালে সে অনেক ভালো হয়ে যাবে। হয়তো এটা হতে পারে, কিন্তু আমার বাবা আর বোনের কি হবে? তাদেরকে নিয়ে তুই বেশি চিন্তা করিস না। একবার তোর দাদা ভালো হয়ে গেলে তাদেরকেও আমরা সহজেই ভালো করে দিতে পারবো। সোনালি কাজলের দাদার সঙ্গে বিয়ে করে তাকে ভালো করার কথা ভাবতে থাকে। কাজল বারবার সোনালিকে বোঝাতে থাকে যে তার দাদাকে বিয়ে করলে সোনালির জীবন খারাপ হয়ে যেতে পারে, কিন্তু তারপরেও সোনালি তার কোনো কথাই শোনে না। আমার মন এখনো মানছে না সোনালি, তোর সঙ্গে খারাপ কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার কিচ্ছু হবে না, দেখিস ধীরে ধীরে সবকিছু বরং ঠিক হয়ে যাবে। তুই কি চাস না যে তোর পরিবারের লোকেরা ভালো হয়ে যাক? হ্যাঁ আমি চাই, কিন্তু আমি এটাও চাই যে তাদেরকে ভালো করতে গিয়ে তোর জীবন যেন খারাপ না হয়ে যায়। তুই শুধু শুধুই এত চিন্তা করছিস। তুই যেরকম ভাবছিস এরকম কিছুই হবে না। দেখিস কয়েকদিন পর তোর বাড়ির লোকেরা ভালো হয়ে যাবে আর তারা নিজে তোকে বাড়িতে ডেকে নেবে। তোর কথা যদি সত্যি হয় তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। সোনালি অনেকবার বোঝানোয় কাজল তার কথাই রাজি হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে 3 দিন কেটে যায় এবং তারা দুজনে বিক্রমের রেস্টুরেন্ট ওপেনিং এ যায়। বিক্রম তাদের দুজনকে রেস্টুরেন্টে আসতে দেখে অনেক খুশি হয়। আরে আসুন আসুন, আমি অনেকক্ষণ থেকে আপনাদের অপেক্ষা করছিলাম। আপনাদের জন্য চেয়ার রাখা আছে, আপনারা সেখানে গিয়ে বসে পড়ুন। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর কাজল এবং সোনালি বিক্রমের কথা মতো সেখানে রাখা একটি চেয়ারে গিয়ে বসে পড়ে। এরপর বিক্রম তাদের রেস্টুরেন্টের অনেক রকমের খাবার তার টেবিলে গিয়ে রেখে দেয়। এই নিন, এটা আরো একটা রেসিপি, এই সবগুলো খেয়ে বলুন কেমন হয়েছে। এরপর কাজল এবং সোনালি বিক্রমের দেওয়া খাবারগুলো খেতে শুরু করে। বিক্রমের রেস্টুরেন্টের খাবার তাদের অনেক পছন্দ হয়। কিছুটা খাওয়ার পর সোনালি বলে, আরে বাহ, খাবারগুলো অনেক টেস্টি হয়েছে। আপনি দেখে নেবেন, কয়েকদিনের মধ্যে আপনার রেস্টুরেন্ট অনেক উন্নতি করবে। আরে কাজল, তুই চুপ করে বসে আছিস কেন? তুইও কিছু বল। আরে হ্যাঁ হ্যাঁ, সোনালি একদম ঠিকই বলছে, আপনার রেস্টুরেন্টের সব আইটেমগুলো খুব টেস্টি। কাজল বিক্রমকে এই কথা বলতেই বিক্রম আবার তার দিকে তাকিয়ে থাকে। বিক্রমের এভাবে তাকিয়ে থাকায় কাজল লজ্জা পেয়ে যায়। তাদের এরকম অবস্থা দেখে সোনালি অনেক খুশি হয়। আরে আপনারা কোন জগতে চলে গেলেন? আরে না না, কোথাও যাইনি, এই তো। বলুন, কিছু লাগবে? না না, কিছু লাগবে না।
আমার মনে হলো আপনারা দুজন একে অপরের দিকে তাকিয়ে কিছু চিন্তা করতে শুরু করে দিয়েছেন। সেরকম কোনো ব্যাপার নয়, আপনারা বসুন, আমি আপনাদের জন্য আরো কিছু নিয়ে আসছি। আরে না না, আর কিছু আনতে হবে না, এত কিছু খাওয়ার পর আমাদের পেট এমনিতেই ভরে গেছে। হ্যাঁ কাজল, তুই একদম ঠিকই বলেছিস, পেটে আর কিছু খাওয়ার জায়গা নেই। আচ্ছা বিক্রম, এবারে আমরা আসি। আচ্ছা ঠিক আছে, আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। আমাদেরকে এখানে ডাকার জন্য আপনার অনেক ধন্যবাদ। এরপর দুই বান্ধবী সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর বিক্রম রিসেপশনে বসে কিছু ভাবতে শুরু করে। মনে হচ্ছে কাজল আমাকে পছন্দ করে। অপরদিকে সোনালী এবং কাজল বাড়ি ফিরে যায় এবং বাড়ি ফিরে সোনালী আবার তার প্ল্যানের ব্যাপারে কাজলকে বুঝিয়ে দেয়। আচ্ছা সোনালী, আমি নিজের মাকেও আমাদের প্ল্যানে যুক্ত করে নেব। মা আমাদের সঙ্গে থাকলে আমরা বাড়ির খবরগুলো জানতে পারবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার চল, আমরা তোর দাদার কাছে যাই। এরপর কাজল এবং সোনালী বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং কাজলের দাদা রাজু যেই পার্কে বসে থাকে তারা সেই পার্কের কাছে গিয়ে দাঁড়ায়। ওই দেখ, ওই চেয়ারে আমার দাদা বসে রয়েছে। আমি এই গাছের পেছনে লুকিয়ে যাচ্ছি, তুই সেখানে যা। হ্যাঁ ঠিক আছে। কাজল এই বলে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে এবং সোনালী রাজুর কাছে যায়। সোনালী রাজুর সামনে থেকে হেঁটে যাওয়ার সময় সেখানে পড়ে যায়। আরে, এটা তো কাজলের বান্ধবী সোনালী। রাজু এই কথা ভাবতে ভাবতে সোনালীর কাছে যায়। সোনালী মাটিতে বসে থাকায় রাজু বলে, আরে সোনালী, তুমি পড়ে গেলে কিভাবে? তোমার লাগেনি তো? হ্যাঁ লেগেছে, হাতে আর পায়ে খুব ব্যথা করছে। রাস্তায় হয়তো কোনো পাথর ছিল, যার কারণে ধাক্কা লেগে আমি পড়ে গেছি। হ্যাঁ, রাস্তার অবস্থা ভালো নয়, এখানে অনেক নুড়ি পাথর পড়ে থাকে। তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার সাহায্য করো। আমি কি করব কিছু বুঝতে পারছি না। আরে তাড়াতাড়ি কিছু একটা করো, আমার অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি এখনই কিছু করছি। রাজু এই বলে সোনালীকে কোলে তুলে নেয়। এরপর সোনালী লজ্জা পাওয়ার অ্যাক্টিং করতে থাকে। সোনালীকে এভাবে দেখে রাজুর অনেক ভালো লাগে এবং সে তার প্রেমে পড়ে যায়। থ্যাংক ইউ সো মাচ রাজু, আজ তুমি এখানে না থাকলে জানি না কি হতো। থ্যাংক ইউ বলতে হবে না সোনালী, চলো আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। রাজু এই বলে সোনালীকে তার গাড়ির ভেতরে বসিয়ে দেয় এবং নিজে ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। রাজু গাড়ি চালাতে যাচ্ছিল এমন সময় সোনালী তাকে বলে, তোমাকে এত কিছু করতে হবে না রাজু, আমি বাড়ি যাওয়ার সময় কোন ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে নেব। তুমি চুপ করো সোনালী, তোমার অনেক লেগেছে, তাই তোমাকে হাসপাতালে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে যখন বলছো তাহলে চলো। এরপর রাজু সোনালীকে হসপিটালে নিয়ে যায় এবং ডাক্তার তার হাত ও পায়ে ব্যান্ডেজ করে দেয়। এবার তোমার কেমন লাগছে সোনালী? এবার একটু ভালো মনে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ রাজু। আরে আর কতবার থ্যাংক ইউ বলবে? চলো এবার তোমাকে বাড়ি পৌঁছে দিই। এরপর রাজু সোনালীকে গাড়িতে বসিয়ে নেয় এবং তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। কিছু সময় সোনালীর বাড়ি চলে আসে। সে যখন গাড়ি থেকে নামতে যাচ্ছিল এমন সময় রাজু তাকে বলে, আরে সোনালী, আমি কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলো না। আসলে সোনালী, মানে আমি কি তোমার মোবাইল নাম্বারটা পেতে পারি? কি বললে? মোবাইল নাম্বার? মানে হ্যাঁ, ওই আর কি, তুমি কি নাম্বার দিতে চাও না? আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়, আমি বলছি তুমি লিখে নাও। আরে এ কি, মনে হচ্ছে আমার মোবাইল হাসপাতালে রয়ে গেছে, এবার কিভাবে নাম্বারটা নোট করব? তুমি চিন্তা করো না, আমি একটা কাগজে আমার নাম্বারটা লিখে দিচ্ছি। সোনালী এই বলে একটি কাগজে তার মোবাইল নাম্বার লিখে রাজুকে দিয়ে দেয়। আচ্ছা সোনালী, আমি কি তোমাকে রুমের ভেতর পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো? আরে না না, এখন আমি ঠিক আছি, আমি একাই চলে যেতে পারবো। এবারে তুমি বাড়ি যাও। সোনালীর চলে যাওয়ার পর রাজু গাড়িতে বসে কিছু ভাবতে শুরু করে। সত্যি মেয়েদেরকে বোঝা অনেক কষ্টকর। আচ্ছা ঠিক আছে, এবার এসব ভাবলে চলবে না, আবার নিজের কাজে লেগে যেতে হবে। রাজু এসব কথা ভাবতে ভাবতে খুশি মনে সেখান থেকে চলে যায়। অপরদিকে সোনালী রুমের ভেতরে গেলে কাজল তাকে বলে, আরে সোনালী, আজ তুই অনেক ভালো খেলা দেখালি। আমার দাদার মুখ দেখে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে তোর প্রেমে পাগল হয়ে গেছে। আমি তো ফুল প্ল্যানিং করেই তার সামনে গিয়েছিলাম।
আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি তোর দাদা চেঞ্জ হয়ে যাবে। আমারও সেটাই মনে হয় সোনালি। আচ্ছা শোন না, আমাকে ক্ষমা করে দিস, আমার জন্য আজ তোর হাত আর পায়ে আঘাত লাগলো। আরে তুই সরি বলছিস কেন? এই সব কিছু আমি নিজের ইচ্ছাতেই করেছি, তাই তোকে সরি বলতে হবে না। আচ্ছা কাজল, রান্না হয়ে গেছে? আমার খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, রান্না হয়ে গেছে, চল আমরা দুজনে গিয়ে খাওয়া দাওয়া করে ফেলি। এরপর দুই বান্ধবী খাওয়া দাওয়া করতে চলে যায়। খাওয়া দাওয়া শেষ করে দুজনে একসঙ্গে বসে নানা রকমের গল্প করতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলায় দুই বান্ধবী যখন বসেছিল এমন সময় সোনালীর ফোন বাজতে শুরু করে। হ্যালো। হ্যালো সোনালি, আমি রাজু বলছি। তোমার শরীর ঠিক আছে তো? তোমার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরে গেছি যে তুমি রাজু বলছো। তোমার হাত এবং পায়ে আর ব্যথা নেই তো? আরে না না, আর কোনো রকমের ব্যথা নেই, এখন আমি ঠিক আছি। কি করছো এখন? বিশেষ কিছু করছি না, এই বসে বসে নিজের কাজ করছিলাম। আচ্ছা ঠিক আছে। রাজু এই বলে চুপ করে থাকে। অপরদিকে সোনালীও চুপ করে থাকে। এভাবেই কিছু সময় পার হয়ে যাওয়ার পর সোনালী বলে, আরে কি হয়েছে, তুমি এভাবে চুপ করে গেলে কেন? কিছু বলবে তো? আসলে সোনালি, আমি মেয়েদের সঙ্গে কথা বলতে পারি না, তাই কি বলতে হবে কিছু বুঝতে পারছি না। আচ্ছা এই ব্যাপার, তার মানে তুমি এর আগে কোনো মেয়ের সঙ্গে কথা বলনি, তাই তো? আরে না না, এরকম কোনো ব্যাপার নয়। অনেক মেয়েদের সঙ্গে কথা বলেছি, কিন্তু কোনোদিন ভালোবাসা করিনি। মানে কোনোদিন এরকম কোনো মেয়ে পাইনি যাকে ভালোবাসতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি আছি তো, আমি তোমাকে শিখিয়ে দেব যে মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। কিন্তু তার আগে আমাকে এটা বলো যে সেটা কোন মেয়ে যার সঙ্গে তুমি ভালোবাসার কথা বলতে চাও? আসলে সোনালি, ওই মেয়েটা হলো মানে... আরে এবার বলবে তো, তুমি সবসময় এত চিন্তা করতে শুরু করে দাও কেন? মনে হচ্ছে তুমি সেই মেয়েটার ব্যাপারে আমাকে বলতেই চাও না। আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমি এখন তোমাকে তার ব্যাপারে বলতে পারবো না। আগে আমি জানতে চাই সেই মেয়েটা আমার ব্যাপারে কি ভাবে। তার মনের কথা জানার পর আমি তার নাম বলবো। সোনালী এবং রাজু ফোনে কথা বলতে থাকে। অপরদিকে কাজল এভাবে সোনালীকে তার দাদার সঙ্গে কথা বলতে দেখে অনেক খুশি হয়ে যায় এবং বসে বসে তাদের কথা শুনতে থাকে। ঠিক আছে, তুমি যখন মেয়েটার নাম বলতেই চাইছো না, তাহলে বলতে হবে না। তুমি আমাকে সেই মেয়েটার ফোন নাম্বার দিয়ে দাও, আমি নিজেই তার সঙ্গে কথা বলে নেব। আরে না না, তোমাকে তার সঙ্গে কথা বলতে হবে না। তুমি আমাকে শিখিয়ে দাও, তারপর আমি নিজেই তার সঙ্গে কথা বলে নেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সোনালি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আরে হ্যাঁ, বলো না কি কথা। আমি যে তোমার সঙ্গে ফোনে কথা বলছি, এটা আমার বোন যেন না জানতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি তাকে এই ব্যাপারে কিচ্ছু বলবো না। আচ্ছা ঠিক আছে, এবার আমি ফোন রাখছি, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। বাই। হ্যাঁ ঠিক আছে, বাই। এরপর দুজনে ফোন রেখে দেয়। ফোন রাখার পর সোনালী কাজলকে বলে, আরে কাজল, তোর দাদা সত্যি একটু অন্যরকম। তুই একদম ঠিকই বলেছিস, বাইরে থেকে দেখলে মনে হয় সে অনেক রাগী আর ডেঞ্জারাস টাইপের মানুষ, কিন্তু ভেতর থেকে যে এরকম প্রেমিক টাইপের, এটা আমারও জানা ছিল না। এভাবেই সোনালী প্রত্যেকদিন রাজুর সঙ্গে কথা বলতে থাকে এবং ধীরে ধীরে রাজু তার প্রেমের জালে জড়িয়ে পড়ে। এরকমই একদিন কাজল যখন মার্কেটে একা বাজার করছিল, এমন সময় একটি গাড়ি এসে তার সামনে দাঁড়ায় এবং গাড়ির ভেতর থেকে বিক্রম বেরিয়ে আসে। হাই কাজল। হাই বিক্রম। কাজল, আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই, তুমি রাগ করবে না তো? যদি রাগ করার মতো কথা না হয় তাহলে আমি রাগ করব না। হা 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 হা, কথাটা এতটাও খারাপ নয়। তা সেই কথাটা কি? কাজলের কথা শুনে বিক্রম হাঁটু গেড়ে সেখানে বসে পড়ে এবং কাজলের দিকে একটি গোলাপ ফুল বাড়িয়ে দেয়। কাজল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ কাজল। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমার ওয়াইফ হবে? বিক্রমের কথা শুনে কাজল অবাক হয়ে যায় এবং চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। কাজলকে এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বিক্রম বলে, কি হলো, তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি আমাকে পছন্দ করো না? তুমি কিছু মনে করো না বিক্রম, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। এখন আমি নিজের কেরিয়ার করতে চাই। আমি লাইফে কিছু একটা করে নেব, তারপর বিয়ের কথা চিন্তা করব। আচ্ছা, তাহলে এই ব্যাপার। কোনো ব্যাপার নেই কাজল, লাইফে কিছু করে নেওয়ার পর আমাকে বিয়ে করবে তো? আমি তোমার জন্য যত ইচ্ছা অপেক্ষা করতে পারবো।
তুমি প্লিজ আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাও এবং এই গোলাপ ফুলটা নিয়ে নাও। বিক্রম, আমি তোমাকে অনেক সম্মান করি, তুমি প্লিজ এভাবে আমাকে জোর করো না। আমার যেটা করার আমি নিজের ইচ্ছেই সেটা করব। আমি জানি তুমি একটা ভালো ছেলে আর আমাকে বুঝবে। হ্যাঁ ঠিক আছে, তোমার সিদ্ধান্ত যাই হোক না কেন আমি হাসি মুখে সেটা মেনে নেব। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই যেটা করলে তুমি হ্যাপি হবে আমি সেটাতেই রাজি। থ্যাংক ইউ ভেরি মাচ বিক্রম। কাজল এই বলে সেখান থেকে চলে যাচ্ছিল, এমন সময় বিক্রম তাকে বলে, আরে কাজল, এই গোলাপ ফুলটা তো সাথে নিয়ে যাও। না বিক্রম, এই সময় আমি তোমার কাছ থেকে ফুল নিতে পারবো না। তুমি প্লিজ আমাকে ভুল ভেবো না, আমি তাড়াতাড়ি কোনো একটা সিদ্ধান্ত নিয়ে তোমাকে জানাবো। কাজল এই বলে সেখান থেকে চলে যায়। কাজল বাড়ি ফিরে সোনালীকে সমস্ত কথা জানিয়ে দেয়। সোনালী তার কথা শোনার পর বলে, আরে কাজল, আমি বিশ্বাসের সঙ্গে এটা বলতে পারবো না যে তুই ভুল, কিন্তু আমি এটাই বলবো যে সেই ছেলে যদি সত্যি ভালো হয় তাহলে তোকে একবার তার কথা চিন্তা করা দরকার। আমরা এখন কোন অবস্থায় আছি সেটা তুই খুব ভালো করেই জানিস, এরকম সময় আমি কিভাবে তার কথা চিন্তা করব। আমার যেটা ভালো মনে হলো আমি তোকে বললাম, এবার সবকিছু তোর উপরেই আছে, তোর যেটা ভালো লাগে তুই সেটাই করিস। আচ্ছা ঠিক আছে, যা হবে দেখা যাবে। এবার তুই আমাকে বল, আমার দাদার ব্যাপারটা কেমন চলছে, এরপর তোর প্ল্যান কি? আরে হ্যাঁ, আজ তোর দাদা আমাকে একটা দামি রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার কথা বলছিল, কিন্তু আমি তাকে বারণ করে দিলাম আর তাকে বলেছি আমরা একটা ছোটখাটো হোটেলে যাব। আচ্ছা, তার মানে তোদের রিলেশন অনেকটাই এগিয়েছে। হ্যাঁ কাজল, সে আমাকে ভালো রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য অনেক জেদ করছিল, কিন্তু আমি অনেক বাহানা করে ছোটখাটো হোটেলে যাওয়ার জন্য তাকে রাজি করিয়েছি। আচ্ছা ঠিক আছে, এরপর কি করা যাবে সেই প্ল্যানগুলো বল। আসলে আমি তাকে ব্লু হেভেন হোটেলে নিয়ে যাচ্ছি, সেখানকার মালিক আমার আঙ্কেল হয়। এভাবেই সোনালী কাজলকে তার প্ল্যানের ব্যাপারে ভালোভাবে বুঝিয়ে দেয়। আমার যা প্ল্যান ছিল তোকে বলে দিলাম, একবার আমার আঙ্কেলকে ফোন করে এই ব্যাপারে জানিয়ে দিই। সোনালী এই বলে ব্লু হেভেন হোটেলের মালিক রমেন বাবুকে ফোন করে। হ্যালো আঙ্কেল, আজ আমি একটা ছেলের সঙ্গে তোমার হোটেলে যাব। সেই ছেলেটার সামনে আমাদেরকে একটা নাটক করতে হবে, তুমি ভালো করে শুনে নাও। সোনালী এই বলে তার আঙ্কেলকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেয়। সবকিছু বলা হয়ে গেলে সোনালী ফোন রেখে দেয়। এরপর দুই বান্ধবী দুপুরের খাবার খেতে শুরু করে দেয়। খেতে খেতে কাজল বলে, তোর প্ল্যানটা তো অনেক ভালো, কিন্তু কোনো রকম গন্ডগোল না হয়ে যায়। আরে কাজল, তুই এত নেগেটিভ কথা চিন্তা করছিস কেন? কোনো রকম গন্ডগোল হবে না, আমি আঙ্কেলের সঙ্গে কথা বলে নিয়েছি, সবকিছু আমাদের প্ল্যান মতোই হবে। আচ্ছা ঠিক আছে, তোর জন্যই আমি এত সাহস পাই। এভাবে সবসময় পজিটিভ থাকারই চেষ্টা করিস। এরপর দুজনে খাওয়া দাওয়া করার পর নিজেদের প্ল্যানের ব্যাপারে নানা রকমের কথা বলতে থাকে। এরপর সেদিন রাতের বেলা রাজু সোনালীর কথা মতো ব্লু হেভেন হোটেলে পৌঁছায়। সোনালী আগে থাকতেই একটি টেবিল বুক করে সেখানে বসেছিল এবং রাজুর জন্য অপেক্ষা করছিল। আরে এটা তো অনেক ছোট রেস্টুরেন্ট। রাজু, মাঝে মাঝে এরকম ছোট হোটেলে যাওয়া দরকার, ছোট হোটেলে গেলে তোমার সম্মান কম হয়ে যাবে না। এটা তুমি একদম ঠিক বলেছো সোনালী। কিছু সময় পর এক ওয়েটার তাদের কাছে আসে। চিকেন কষা আর বাটার নান লিখে নিন। রাজু, তুমিও এটাই খাও, এখানকার চিকেন কষা অনেক ভালো খেতে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত ভালো করে বলছো তাহলে আমিও সেটাই খাবো। ওয়েটার, আমাদের দুজনের জন্য একই ডিশ লিখে নাও। এরপর ওয়েটার সেখান থেকে চলে যায়। ওয়েটার চলে যাওয়ার পর সোনালী এবং রাজু নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এভাবেই বেশ কিছু সময় কেটে যায়, কিন্তু ওয়েটার খাবার নিয়ে সেখানে আসে না। আরে রাজু, আমি লক্ষ্য করছি এই হোটেলের মালিক অনেকক্ষণ থেকে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। কি বললে? আমাদের দিকে তাকিয়ে আছে? দাঁড়াও, আমি এখনই গিয়ে তাকে উচিত শিক্ষা দেব। আরে না না, কিছু করতে হবে না, তুমি সামান্য কথাই এত রেগে যাও কেন? মাঝে মাঝে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের খাবার দিয়ে যায়নি, তার উপর এই হোটেলের মালিক আমাদের দিকে তাকিয়ে আছে, তাহলে আমি এরকম অবস্থায় মাথা ঠান্ডা রাখবো কিভাবে? রাজু যখন সোনালীকে এসব কথা বলছিল এমন সময় হোটেলের মালিক রমেন বাবু তাদের কাছে আসে। আরে কি হয়েছে আঙ্কেল, আপনি কিছু বলবেন? আরে একটা মেয়ে ছিল না যে সব সময় তোমার সঙ্গে এই রেস্টুরেন্টে আসতো? হ্যাঁ, তার নাম কাজল। কেন, কি হয়েছে? বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক করে দিও
আর গল্পের পরবর্তী পর্ব দেখতে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।